আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্যে খোলা চিঠি। যদিও প্রজ্ঞাবান দূরদর্শিতা নিয়েই বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, তার হাতে গড়া মন্ত্রিপরিষদ, কোটিপতিদের মিলন মেলা, কোটিপতিদের সমাবেশ, কোটিপতিদের জুয়া খেলার আড্ডাখানা বিভিন্নভাবে সমালোচিত হচ্ছে। কারণ মন্ত্রীরা সবাই হাজার হাজার কোটি টাকার মালিক, যদিও তাদের এই টাকার উৎসের সঠিক জনতা জানতে ইচ্ছুক বা জানতে পারে নাই, তবুও তারা এমনি হাজারো কোটি টাকার মালিক। বাঙালি জাতিটা কি, আমাদের সময়কার কথাই বলি, আমরা মায়েদের, দাদিদের, বাবাদের মুখে এই কাল্পনিক কিচ্ছা কাহিনী শুনতে শুনতে অভ্যস্ত, যার জন্যে বাঙালি জাতি কোনো কিছু হলেই জানতে শুনতে খুব উৎসুক হয়ে ওঠে, জানার শোনার খুব উৎসুক। বিশেষ করে এইসব রাজকুমার, পুত্রদের, রাজা রাজরাদের, বাদশাদের, সম্রাটদের এত ধন সম্পদ কীভাবে আহরণ হলো, কিভাবে তারা এত ধনী হয়ে গেল, বড় লোক হয়ে গেল, এইসব জনতা খুব উৎসুক জানতে, যদিও তাদের ক্ষমতাই নাই প্রশ্ন করে জেনে নেওয়ার, কিন্তু ভিতরে ভিতরে উৎসুক। যাক, আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না বা আমার কোনো উদ্বেগ নাই। জনাব তারেক রহমান যেটা করছেন, ভেবে চিন্তে বুঝে শুনেই তিনি তার নেতৃত্বে মন্ত্রিপরিষদ গঠন করেছেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, বগুড়াতে তার ছেড়ে দিয়ে আসন নিয়ে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভালো আলোচনার মুখে ছিলেন। কেউ বলছিলেন হয়তো ডাক্তার জুবাইদা রহমানকে ওখান থেকে এমপি করে নিয়ে আসবেন, কেউ বলছিলেন কোকর স্ত্রী শর্মিলাকে সংসদ সদস্য করে নিয়ে আসবেন। কিন্তু তিনি সমস্ত শঙ্কা, আশঙ্কা, সমস্ত কিছুর বাদ ভেঙে তৃতীয় একজনকে সেখানে নমিনেশন দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই দৃষ্টান্তটা কি? এর আগেও আমরা জানতে পেরেছিলাম, যখন ঠাকুরগাঁও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নমিনেশন দেওয়া হয়, অন্য একটি আসন থেকে তার ভাইও প্রার্থী হয়েছিলেন, কিন্তু যেহেতু ফখরুল ইসলামের ভাই, সেহেতু তাকে নমিনেশন দেওয়া হয়নি। অর্থাৎ বিএনপি পরিবারতন্ত্র থেকে বের হয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। যদিও তারেক জিয়া প্রশ্নাতীত, আমি তারেক জিয়াকে প্রশ্ন তুলব না এই জন্যই যে তিনি নিজের নেতৃত্ব স্থান, নিজে যতটুকুন আগ্রহ নিয়ে এগিয়েছেন তার থেকে বেশি আগ্রহ করেছে তাকে পারিপার্শ্বিক অবস্থা, তার উপরে যে নিগ্রহ চলেছে, নির্যাতন চলেছে, তার উপরে যে অমানবিক কর্মকাণ্ডগুলো চলেছে, তার ভাইকে নির্যাতন করে মারিয়ে ফেলা হয়েছে, তার মাকে নির্মমভাবে গৃহবন্দী রেখে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সে কেন উঠে দাঁড়াবে না? সে কেন এই রাজনীতির মাঠে খেলতে আসবে না? সেও মানুষ, তার ভিতরেও ক্রিয়া প্রতিক্রিয়া আছে। সেও যে আমাদের মতো স্বাভাবিকভাবেই রুখে দাঁড়াতে পারেন, এটা তাকে প্রমাণ করতেই হবে। সে মানুষ, এটুকু বুঝতে হবে। কিন্তু এতটুকুন আবার ধৈর্য আছে শেখ হাসিনার মতো সে কোনো প্রতিশোধমূলক বক্তব্য, আচরণ বা বিহেভিয়ার এখনও করে নাই। সেখানে সে অবশ্যই ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে এবং শেষমেশ দলীয় নমিনেশনের মাধ্যমে আরও তার বিজ্ঞতার পরিচয় দিয়েছে। এখন আমার খোলা চিঠির উদ্দেশ্য নিয়ে কয়েকটি কথা। জনাব তারেক রহমান, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আমরা বিগত সরকার থেকে কিছু শিক্ষা নিব। তার একটি শিক্ষার উদ্দেশ্যে আজ কথা বলবো এই যে, আপনি সহ যারা এবার এমপি নির্বাচিত হয়েছে যে সমস্ত আসনে, এই সব এমপিদের পরিবার থেকে আর যেন কেউ জেলা প্রশাসক, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কোনো ধরনের কোনো জনপ্রতিনিধিত্বমূলক প্রতিযোগিতায় মাঠে না আসে। এমনকি যে একজন সংসদ সদস্য হয়েছে তার পরিবার থেকে, তার আত্মীয়তা, যতই বিজ্ঞ রাজনীতিবিদ হোক, যতই পুরনো রাজনীতিবিদ হোক,
সেখান থেকে সেই এমপি সাহেবের পরিবার থেকে যেন কোনো জেলা প্রশাসক, দলের সভাপতি, দলের সেক্রেটারি বা দলের যে কোনো কর্মকাণ্ডের পদভুক্ত, ক্ষমতাশালী পদভুক্তর অন্তর্ভুক্ত না হয়। উন্মুক্ত করে দিতে হবে পুরা 17 কোটি মানুষের ভিতরে যোগ্যতা অনুসারে সে তার মতো করে পারিপার্শ্বিক মাঠ তৈরি করে সে জনপ্রতিনিধিত্ব হয়ে উঠবে, এবং আপনাদের সিলেকশনের জায়গাগুলোতেও এই জায়গাটা খোলা রাখতে হবে। কোনো পরিবারতন্ত্র যেন আর ভর করে বাংলাদেশের রাজনীতিকে কলঙ্কিত না করে। এমপি সাহেব মন্ত্রী, এমপি সাহেব এমপি হয়েছেন, তার বোনকে মহিলা কোটার এমপি, তার আর এক ভাইকে মেয়র, বিআইকে মেয়র, বনাইকে মেয়র, আর এক সুমিন্দি বা শালাকে উপজেলা চেয়ারম্যান। এই যে আত্মীয়করণের ভিতর দিয়ে দৃঢ় একটা অবস্থান, আত্মীয়করণের প্রতিষ্ঠা করতে গিয়ে পরিবারতান্ত্রিকভাবে দেশকে একেবারে গলা চিপে ধরা, বাকি জনগণ হাই হাই করে বেড়ানো, এটা কিন্তু বিদীর্ণ হাহাকারের বিদীর্ণ একটা চিৎকার, যা মানুষের ভিতরে বিধিবদ্ধভাবে গেঁথে থাকে এবং সময় উপযোগী হলেই সেই কণ্ঠস্বর খুলে যায় এবং কণ্ঠস্বরের সাথেই দুহাত উত্তোলিত হয়, যার নাম বিপ্লব। মানুষকে রাজনীতি করবার জন্য তাকে ছেড়ে দিতে হবে দলীয় বিধিবিধানের ভিতরে রেখে, আদর্শগুলো জেনে রেখে, নিজের দলের কনস্টিটিউশনের মধ্য থেকে শিক্ষণীয় কিছু মূল বক্তব্যগুলো, ধারাগুলো তাদের চেতনায় ঢুকিয়ে দিতে হবে। হয় আপনার দলীয়করণের কোনো বই আবার পুনরায় ছাপিয়ে নেতা নেত্রীদের মাঝে বিলিয়ে দিতে হবে, অথবা মৌলিক বিষয়বস্তুগুলো যারা আগ্রহী তাদের হাতে পৌঁছে দিতে হবে। এইগুলো জাতীয়তাবাদী দলের যে একটা কনস্টিটিউশন আছে, মূল যে কনস্টিটিউশন বক্তব্যগুলো, সে সংবিধিবদ্ধ বিধানগুলো, এগুলো যেন মোটামুটিভাবে একটি ধারণা থাকে একটি নেতার, সে কত দূরে যাবে, তার সীমাবদ্ধতা, তার কর্মকাণ্ড। আমার জানা মতে গত 2 দিন আগে আমাদের এখানে সাব রেজিস্ট্রি অফিসে একজন এমপি সাহেবের ভাই ফোন করে অবৈধভাবে একটি দলিল লেখার জন্য সাব রেজিস্ট্রারকে চাপ দিয়েছেন। সাব রেজিস্ট্রার ওইটি করতে রাজি হয়নি। এটা নিয়ে অভ্যন্তরে অনেকটা গুঞ্জন বা চাপাচাপি সৃষ্টি হয়েছে। এই আত্মীয় স্বজনরা কোথায়, কোন পারপাস টেলিফোন করতে পারবেন, সেই সম্বন্ধে তাদেরকে জ্ঞাত করতে হবে। একজন এমপি অবৈধভাবেই এসপিকে, ডিসিকে ফোন করতে পারবেন না। একজন এমপি সাহেবের আত্মীয় পরিচয় দিয়ে যে কোনো টেন্ডারবাজির ভিতরে, বাজার ক্রয় বিক্রয়ের ভিতরে, যে কোনো দখলদারের ভিতরে নেতৃত্ব দিতে পারবেন না। খোলা উন্মুক্ত মাঠে আপনার অবগতির জন্য একটি দেয়াল থাকা উচিত, যে দেয়ালে যে কোনো জেলার এই ধরনের অবৈধ কর্মকাণ্ড হলে খুব দ্রুত আপনার সেলের নজরে আনা যায় এবং সেটা তড়িৎ গতিতে নিয়ন্ত্রণে আনা যায় সেই সংশ্লিষ্ট এমপিদের মাধ্যমে বা সেই জেলার দলীয় সভাপতির মাধ্যমে। কাঠামোর ডিসিপ্লিনারি হতে হবে এবং ডিসিপ্লিনের জন্য এই আত্মীয়তাকরণের ভিতর থেকে বের হয়ে আসতে হবে। নমিনেশনের দেওয়ার সময় অবশ্যই দৃঢ়ভাবে শকুনের মতো, চিলের মতো নজর রাখতে হবে এই রাজনীতির নেতা, বর্তমান কোনো রাজনৈতিক পদধারী কোনো দলীয় কাঠামোর নেতার আত্মীয় স্বজন, ভাই বিরাদার, বোন বওনাই কেউ আছে কিনা, তাদের বাইরে থেকে নিয়ে যেতে হবে। পরিবার থেকে একজনই এনাফ, যে কোনো জনপ্রতিনিধিত্বের জন্য হোক বা দলীয় সংগঠনের ভিতর দিয়েই হোক। এখনও দলীয় সংগঠনের ভিতরে ছেলে, বাপ, বউ, মা, বাপ সবাইকে ধরে কমিটি বানানো আছে এখনও। সেই কমিটিগুলো যেন উপরস্থ কোনো কমিটির ভোটের সময় তাদের দেন দরবার, টাকা পয়সার লেনদেনে তাদের ভিতরেই সীমাবদ্ধ থাকে। সৌদি, ইরাক, ইরান এখনও এই প্রথা আছে যে তারা তাদের গোষ্ঠীর ভিতরে মেয়েদেরকে বিবাহ দেয়, কারণ তাদের বড় স্টেট, হাজার হাজার একর জমি, পাহাড়, তেলের খনি, এ যেন বের হয়ে না যায়, বাইরে না চলে যায়, নিজেদের পরিবারের ভিতরে, গোষ্ঠীর ভিতরে রাখতে চায়। এই রাজনৈতিক মাঠটা এখনও সেরকমের অনেকটাই 75% এখনও আঁকড়ে ধরে আছে। কারণ সদ্য যে নির্বাচন হলো, ওয়ার্ড কমিটি হলো, বিভিন্ন কমিটির যে ধারাবাহিকতাগুলো লক্ষ্য করেছি, পুরাটাই পরিবারতত্ত্ব। যদি কেউ সন্দেহ পোষণ করেন, আসেন কমিটি নিয়ে আমার ফেজে আসেন, আমি দেখাই দেবো কার বাপকে, কার ছেলেকে, কার আপন চাচাকে, কার গোষ্ঠীরকে, একেবারে নিজেদের মতো করে। এখানে উন্মুক্ত জনতা ভাগে কিছুই পায়নি, কোনো বাইরের থেকে কাউকে কমিটিতে ঢোকানো হয়নি, অথচ তারাও বিএনপি সর্বসময় তারা বিএনপির ভিতরে ছিল, নির্যাতিত হয়েছে, সকল ধরনের ক্ষতিগ্রস্তের ভিতরে। কিন্তু কমিটির ভিতরের সময় ওই আত্মীয়করণ
পরিবারতন্ত্র এটাকে একেবারে জাপড়ে ধরে আঁকড়ে ধরে শক্তভাবে এটাকে পোক্ত করে তুলে ধরা হয়েছে। এই জায়গাগুলো থেকে বিএনপির জন্য কঠিন নির্দেশনা দেওয়া থাকে, কোন কোন ধারায় কোন কোনভাবে কমিটি গঠন হবে, কোন কোন ধারায় কোন কোনভাবে স্থানীয় নির্বাচনগুলোয় কারা অংশ নিতে পারবেন। এই পরিবারতন্ত্রকে যদি না ভাঙতে পারা যায়, এটা সীমাবদ্ধতার ভিতরে দল অনেক বড়, কিন্তু কার্যক্ষমতার সীমাবদ্ধর ভিতরে সিপি মারা হয়ে যায়, বন্দি হয়ে যায়। যখন প্রয়োজনের মুহূর্তে, হ্যাঁ লোকজন তো আসেই, লোকজনকে ডেকে আনতে হয় কেন, টাকা দিয়ে আনতে হয় কেন? এই জন্যই পরিবারতান্ত্রিক কমিটি, পরিবারতান্ত্রিক পদ পদবি, আত্মীকরণ, জনপ্রতিনিধি সমস্ত কিছু নিজেদের ভিতরে, কিন্তু প্রয়োজনের মুহূর্তে তখন সাধারণ মানুষকে প্রয়োজন হয়। তখন তো সাধারণ মানুষ আসে না, যে আমরা খালি খালি কুকুরের মতো ঘেউ ঘেউ করতে যাবো কেন? ওই দুপুরের খিচুড়ি বাড়িতে রান্না করে খাবো। এই জায়গার জন্যই গত আওয়ামী লীগের পরাজয়টা এই অভ্যন্তরীণ মানসিক কোন্দলের জন্যই তৈরি হয়েছে। ব্যাপকভাবে আত্মীয়করণ, পরিবারতন্ত্রকে একেবারে তৃণমূল পর্যন্ত তারা ঠেলে নিয়ে গিয়েছিল, যার জন্য সাধারণ মানুষ এই আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে সম্পৃক্ত হয়নি। তাদের ক্ষমতাটা আওয়ামী লীগের পক্ষে ততটা রাজপথে নামিয়ে আনতে সক্ষম হয়নি, আসেনি জনগণ। তাদের ভিতরের ক্ষোভ তখন তারা প্রকাশ করেছে। এই জায়গাটা বিএনপি যেন উন্মুক্ত রাখে, তাহলে আমার মনে হয় পুরা জনগোষ্ঠী যদি রাজনৈতিক পদপদবি দিয়ে, জনপ্রতিনিধি দিয়ে সমগ্র মানুষকে যদি মানসিক স্বস্তি দিয়ে, ভালোবাসা দিয়ে এবং তাদের সঠিক মূল্যায়ন করে, এইটাই হচ্ছে মূল্যায়ন। জনগণের যে সবসময় মাঠে ছিল, কর্মী ছিল, অথচ সে কোনো পদপদবি পায়নি, কিন্তু পদপদবি পেয়েছে কে? এমপির কোনো আত্মীয় স্বজন, মেয়রের আত্মীয় স্বজন, বা ওয়ার্ড কমিটির সভাপতি যে তার আত্মীয়দের দিয়ে, সেক্রেটারি তাদের দিয়ে কমিটিগুলো। তাহলে সব কিছু তারাই করুক, আমরা যাব কেন? এটা তো আমারও ক্ষোভ, আপনার ভিতরে সেটাই হবে। এই ক্ষোভের বহিঃপ্রকাশটা বিপদ না আসলে বোঝা যায় না, যেটা আওয়ামী লীগ অনুধাবন করে গেছে, আওয়ামী লীগ বুঝে গেছে, যেটা যাদের পরিবার থেকে 17 জন এমপি ছিল, একজন এমপিকেও মাঠে দাঁড়াতে পাওয়া যায়নি, কারণ ওই যে আত্মীয়করণের আত্মীয়রা আগেই তো দেশের বাইরে চলে গেছে। তাহলে মাঠে এই মানুষদেরকে কে ডেকে আনবে, কেন আসবে মানুষ? খুব সাইকোলজিক্যালি এই জায়গাটা বুঝতে হবে। বুঝে আপনি যেমন এখনও নিরপেক্ষতার পরিচয় দিচ্ছেন, আপনি যেমন এখনও সততা এবং একটি ইমেজ তৈরি করার চেষ্টা করছেন, অন্তত প্রতিনিধির বিচারক দিক থেকে ঠিক সাংগঠনিক কাঠামোটা, এবং ভবিষ্যতে এখনই সিটিগুলো নির্বাচন হবে, জেলা প্রশাসক নির্বাচন দিচ্ছেন, 64 জেলাতেই হবে, সাবধান থাকতে হবে। তার আত্মীয় স্বজন, তার পরিবারের ভিতরে আর যেন কেউ জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচনে মাঠে না আসে। মাঠে জনগণ যদি মাঠে এসেই পড়ে, একজন এমপির ভাই, একজন জেলা প্রশাসকের ভাই, জনগণ কিন্তু ভয়ে, ভীতিতে, অনিচ্ছা সত্ত্বেও তাদের সাথে যেতে বাধ্য হয়, তাদেরকে ভোট দিতে বাধ্য হয়। তাকে গলায় দড়ি দিয়ে বেঁধে টেনে, মানে অদৃশ্য শক্তি ব্যবহার করে তাদেরকে টেনে ভোট দিতে কিন্তু বাধ্য করানো হয়। অর্থাৎ জনগণ তখন ওই বিবেকের কাছে দায়বদ্ধ, প্রশ্নবিদ্ধ হয়ে থাকে, আমি আমার সঠিক পছন্দের মানুষ বেছে নিতে ব্যর্থ হচ্ছি। যেমন 17 বছর কোন বলছে আমরা ভোট দিতেই পারি না, এমনি প্রশ্ন আবারও হবে যে ভোট দিয়েছি ঠিকই, কিন্তু আমাদের প্রার্থীকে ভোট দিতে পারেনি, তাদের দেখানো, তাদের নির্দেশে, ভয় ভীতিতে তাদের নির্বাচিত লোককেই ভোট দিতে হয়েছে। এই প্রশ্ন, এই কথাটি যেন আর উত্থাপিত না হয় বাংলাদেশের রাজনীতিতে, সেই দিকে আপনার আরোপিত কঠিন নির্দেশনা, দৃষ্টি এবং হস্তক্ষেপ থাকবে। তাহলে জনসম্পৃক্ততা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরও বৃহত্তর শক্তিশালী দল হিসাবে পরিগণিত হবে, এবং রাষ্ট্র ক্ষমতায় তাদের অবদান একেবারে তৃণমূল পর্যন্ত, শিকড় পর্যন্ত সঠিকভাবে পৌঁছাতে পারবে, যার জন্য রাজনৈতিক দলটি আরও দীর্ঘস্থায়িত্ব পাবে। ক্ষমতায় থেকে হোক বা ক্ষমতার বাইরে গিয়েও মানুষের সাথে সম্পৃক্ত তাদের থেকে তাদের ভালোবাসা মানুষকে জানান দিতে পারবে, এবং মানুষ বিমোহিত হবে, মানুষ সম্মোহিত হবে তাদের এই উদাহরণ সৃষ্টিকারী দলের রাজনৈতিক দূরদর্শিতা দেখে। আশা করি জনাব তারেক রহমান আমার কথাগুলো ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।